প্রথম অধ্যায় প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকৃতির তিমি। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে জীববৈচিত্র্য ভিন্ন ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণীজগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন, আর বিন্যস্ত করার পদ্ধতিকেই শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস প্রাণীজগৎকে জানার পথ সহজ করে দিয়েছে। পার্ট 1, প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণীজগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? এদের সবগুলোরই কি মেরুদণ্ড আছে? এরা সবাই কি একই পরিবেশে বাস করে? এরা সবাই কি একই রকম খাবার খায়? এরা কি একইভাবে চলাফেরা করে? এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও। আমাদের চারপাশে যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একরকম নয়। এদের দেহের আকৃতি, গঠন ও অন্যান্য জৈবিক কাজকর্মের প্রকৃতিও ভিন্ন। এদের কোনোটির মেরুদণ্ড আছে, কোনোটির মেরুদণ্ড নেই। এদের কোনোটির মাটিতে, কোনোটি পানিতে, কোনোটি গাছে বসবাস করে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়। এরা বিভিন্ন অঙ্গ, সিলিয়া, পা, উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাফেরা করে, আবার কোনোটির চলন শক্তি নেই। পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে। বিপুল সংখ্যক প্রাণী গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হল শ্রেণীবিন্যাস। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এ পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হয়ে উঠেছে। এর নাম শ্রেণীবিন্যাস বিদ্যা। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি হলো এক একটি প্রজাতি। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সে প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এ সকল ধাপে প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে একে দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদবিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। পাঠ 2 থেকে 5, অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়েছে। এই 9টি পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী, শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। এক নজরে অ্যানিমেলিয়া জগতের শ্রেণীবিন্যাস। জগৎ অ্যানিমেলিয়া পর্ব: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। কর্ডাটার উপপর্ব হিসেবে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা এবং ভার্টিব্রাটার শ্রেণী সাইক্লোস্টোমাটা, কন্ড্রোইকথিসিস, অস্টিওইকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপ্রায়ী। পর্ব 1, পরিফেরা, স্বভাব ও বাসস্থান। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য: সরলতম বহুকোষী জীব, দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা বা তন্ত্র ও অঙ্গ থাকে না। উদাহরণ: স্পঞ্জিলিয়া স্কাইফা।
পর্ব 2 নিডারিয়া। এ পর্ব ইতোপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। স্বভাব ও বাসস্থান। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এ পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এ পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি আকারে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে। সাধারণ বৈশিষ্ট্য। দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি একটোডার্ম ও ভিতরের স্তরটি এন্ডোডার্ম। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। এটি একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। একটোডার্মে নিডোব্লাস্ট নামক এক ধরনের বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। উদাহরণ হাইড্রা, অবেলিয়া। আমাদের একাদশ-দ্বাদশ শ্রেণীতে হাইড্রা সম্পর্কে অনেক ডিটেইলস আলোচনা করা হয়েছে। হাইড্রা নিয়ে টোটাল একটা চ্যাপ্টারই আছে। ওই হাইড্রা যখন আপনারা পড়বেন তখন নিডোব্লাস্ট নামে জানতে পারবেন, এবং নিডোব্লাস্ট কীভাবে শিকারে সাহায্য করে এই টোটাল প্রসেসটা ওইখানে বর্ণনা করা আছে। পর্ব 3 প্লাটিহেলমিনথিস। স্বভাব ও বাসস্থান। এ পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যপূর্ণ। এ পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য দেহের বাইরে বা ভেতরে বসবাস করে, তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। এ পর্বের কোনো প্রাণী ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য। দেহ চ্যাপ্টা ও উভলিঙ্গ। প্লাটিহেলমিনথিসের প্লাট বা প্লাটি দ্যাট মিন্স চ্যাপ্টা। প্লাটি মানেই চ্যাপ্টা, আর হেলমিনস মানে হচ্ছে ক্রিমি। তার মানে এটা নামেই বোঝাচ্ছে এটা চ্যাপ্টা টাইপের হবে এবং ক্রিমো টাইপের হবে। সাধারণ বৈশিষ্ট্য। দেহ চ্যাপ্টা ও উভলিঙ্গ। উভলিঙ্গ মানে তাদের এক দেহেই বোথ মেল অ্যান্ড ফিমেল সেক্স প্রেজেন্ট, অর্থাৎ তাদের একটা দেহের মধ্যেই পুরুষ জননাঙ্গও থাকবে, আবার স্ত্রী জননাঙ্গও থাকবে, এজন্য তাদের বলা হয় উভলিঙ্গ। বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী। বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। দেহে পুরো কিউটিকল দ্বারা আবৃত। দেহে চোষক বা আংটা থাকে। দেহে শিখা অঙ্গ নামে এক ধরনের অঙ্গ থাকে, এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। প্লাটিহেলমিনথিসের রেচন অঙ্গের নাম শিখা অঙ্গ। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। উদাহরণ যকৃৎ কৃমি, ফিতাকৃমি। পর্ব 4 নেমাটোডা। অনেকে একে নেমাথেলমিনথিস বলে। স্বভাব ও বাসস্থান। এ পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানবদেহে বসবাস করে নানা রকম ক্ষতি সাধন করে, তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য। দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিকনালী সম্পূর্ণ, মুখ ও পায়ুছিদ্র উপস্থিত, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত, সাধারণত এক লিঙ্গ। দেহ গহ্বরে অনাবৃত ও প্রকৃত সিলম নেই। উদাহরণ গোল কৃমি, ফাইলেরিয়া কৃমি। পর্ব 5 অ্যানিলিডা। স্বভাব ও বাসস্থান। পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এ পর্বের প্রাণীদের দেখা যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে ও কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। এ পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য। দেহ নলাকার ও খণ্ডায়িত। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। এগেইন এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট। অ্যানিলিডার রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। প্লাটিহেলমিনথিসে আমরা পেয়েছি শিখা কোষ বা শিখা অঙ্গ হচ্ছে তার রেচন অঙ্গ, আর অ্যানিলিডার রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। এমসিকিউতে এই দুইটা দিয়ে কনফিউজ হওয়া যাবে না। প্রতি খণ্ডে সিটা থাকে, জোকে থাকে না। সিটা চলাচলে সহায়তা করে। উদাহরণ কেঁচো, জোক। পর্ব 6 আর্থ্রোপোডা। মোটামুটি সিকিউ এর জন্য আর্থ্রোপোডা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর্থ্রোপোডা সম্পর্কে ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমাদের জানতে হবে, এবং সিকিউ আসলে আর্থ্রোপোডা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্বভাব ও বাসস্থান। এই পর্বটি প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম।
এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বসবাস করে। বহু প্রাণী স্থলে, স্বাদুপানি ও সমুদ্রে বাস করে। এ পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে। সাধারণ বৈশিষ্ট্য: দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, অর্থাৎ তাদের বডিকে বিভিন্ন পার্টসে ডিভাইড করা যায় এবং তাদের সন্ধিযুক্ত উপাঙ্গ মানে হচ্ছে তাদের বডির পার্টসগুলো আলাদা আলাদা এবং একটা আরেকটার সাথে জোড়া লাগানো। যেমন পা, তেলাপোকার পাগুলো দেখলে মনে হবে যে একটা আরেকটার সাথে জয়েন্ট ফর্ম করে আছে, তো এটাকে সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান হিসেবে বলতেছে। মাথায় একজোড়া পুঞ্জাক্ষীয় অ্যান্টেনা থাকে, যেমন তেলাপোকা ও প্রজাপতির মাথার ওপর দুইটা সুতার মতো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তাদের অ্যান্টেনা। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত হয়। এগেইন এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর্থ্রোপোডার রক্তের যে গহ্বর তার নাম কি? হিমোসিল। উদাহরণ: চিংড়ি, প্রজাপতি, আরশোলা, কাঁকড়া। পর্ব 7 মোলাস্কা। স্বভাব ও বাসস্থান। এ পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান, স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বনজঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য: দেহ নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। পেশিবহুল পা দিয়ে চলাচল করে। ফুসফুস ও ফুলকার সাহায্যে শাসন কার্য চালায়। উদাহরণ: শামুক ও ঝিনুক। পর্ব 8 একাইনোডার্মাটা। স্বভাব ও বাসস্থান। এ পর্বের সকল প্রাণী সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগর ও সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশই মুক্তজীবী। সাধারণ বৈশিষ্ট্য: দেহ ত্বক কাঁটাযুক্ত। দেহ 5টি সমান ভাগে বিভক্ত। পানি সংবহনতন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে। তাহলে একাইনোডার্মাটার চলাচলের সাহায্য করে কে? নালীপদ। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। উদাহরণ: তারা মাছ, সমুদ্র শসা। পাঠ 6 থেকে 8 মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। পর্ব 9 করডাটা। স্বভাব ও বাসস্থান। এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে। জলচর ও করডাটের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচর। খেচর মানে হচ্ছে যারা আকাশে উঠতে পারে, অর্থাৎ পাখি। করডাটা পর্বে বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে। সাধারণ বৈশিষ্ট্য: এই পর্বের প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশীয় বরাবর নটোকর্ড অবস্থান করে। নটোকর্ড হলো নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ। পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, অর্থাৎ আমাদের পিঠে যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডকেই আলটিমেটলি নটোকর্ডকে রিপ্লেস করে মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়। সারা জীবন অথবা জীবনচক্রে কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। উদাহরণ: মানুষ, কোনো ব্যাঙ, রুই মাছ। করডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা যায়, যথা: ইউরোকর্ডাটা। সাধারণ বৈশিষ্ট্য: প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে। উদাহরণ: অ্যাসিডিয়া। খ সেফালোকর্ডাটা। সাধারণ বৈশিষ্ট্য: সারা জীবন এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, দেখতে মাছের মতো। উদাহরণ: ব্রাকিওস্টোমাটা। গ ভার্টিব্রাটা। এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। শ্রেণী 1 সাইক্লোস্টোমাটা। সাধারণ বৈশিষ্ট্য: লম্বাটে দেহ, মুখ ছিদ্র গোলাকার এবং চোয়ালবিহীন। এদের দেহে আইস বা যুগ্ম পাখনা অনুপস্থিত। ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। উদাহরণ: পেট্রোমাইজন। শ্রেণী 2
কন্ড্রোইকথিসিস। সাধারণ বৈশিষ্ট্য: এ পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে। কঙ্কাল তরুণাস্থিময়। দেহ প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত। মাথার দুপাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। কানকো থাকে না। উদাহরণ: হাঙর, করাত মাছ, হাতুড়ি মাছ। শ্রেণী 3 অস্টিকথিস। সাধারণ বৈশিষ্ট্য: অধিকাংশই স্বাদু পানির মাছ। দেহ সাইক্লয়েড, গ্যানয়েড বা টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত। এই 3টা আইসের নাম এমসিকিউতে পাওয়া যায়, যে নিচের কোনটি অস্টিকথিস মাছে পাওয়া যায় না। 3টা অপশন থাকবে এবং আরেকটা এক্সট্রা অপশন থাকবে। তো এইভাবে আপনার এমসিকিউ অ্যান্সার করবেন। মাথার 2 পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। উদাহরণ: ইলিশ মাছ, সি হর্স। শ্রেণী 4 উভচর। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই উভচর। সাধারণ বৈশিষ্ট্য: দেহত্বক আইসবিহীন। ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত। শীতল রক্তের প্রাণী। পানিতে ডিম পাড়ে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। উদাহরণ: সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ। শ্রেণী 5 সরীসৃপ। সাধারণ বৈশিষ্ট্য: বুকে ভর করে চলে। ত্বক শুষ্ক ও আইসযুক্ত। 4 পায়ে 5টি করে নখযুক্ত আঙুল আছে। উদাহরণ: টিকটিকি, কুমির, সাপ। শ্রেণী 6 পক্ষীকুল। সাধারণ বৈশিষ্ট্য: দেহ পালকে আবৃত। 2টি ডানা, 2টি পা ও একটি চঞ্চু আছে। চঞ্চু মানে ঠোঁট। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। উষ্ণ রক্তের প্রাণী। হাড় শক্ত, হালকা ও ফাঁপা। উদাহরণ: কাক, দোয়েল, হাঁস। শ্রেণী 7 স্তন্যপায়ী। সাধারণ বৈশিষ্ট্য: দেহ লোমে আবৃত। স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে ব্যতিক্রম আছে, যেমন প্লাটিপাস। উষ্ণ রক্তের প্রাণী। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উদাহরণ: মানুষ, উট, বাঘ। পাঠ 9 শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। সিকিউয়ের জন্য অর্থাৎ সৃজনশীল প্রশ্নে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আসবেই, এটা মাস্ট আসবে। আপনার এটা পয়েন্ট আকারে শিখলে আপনাদের জন্য লিখতে সুবিধা হবে। তো আমি আপনাদের বলবো এটা পয়েন্ট আকারে সাজিয়ে ফেলতে। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা: লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার। কেবলমাত্র শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এ কাজটি করা সম্ভবপর হয়। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপে বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। ধাপগুলো হলো জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি। অনেক সময় পর্বকে উপপর্ব বা সাবফাইলামে ভাগ করা হয়। শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে, অল্প পরিশ্রমে ও অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে শ্রেণীবিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ অর্জন করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়। নতুন শব্দ: শ্রেণীবিন্যাসবিদ্যা, দ্বিপদ নামকরণ, প্রজাতি, অ্যানিমেলিয়া, সিলোম, সিলেন্টেরন, হিমোসিল, সিটা, নটোকর্ড, লার্ভা, সাইক্লয়েড, গ্ল্যানয়েড। এ অধ্যায়ে পাঠ শেষে যা শিখলাম: প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে সিলেন্টেরন বলে। এটি একাধারে পরিপাক ও সংবহনে কাজ করে। যদি আমি আপনাদের প্রশ্ন করি সিলেন্টেরন কোন পর্বের প্রাণীদের পাওয়া যায়, উত্তর কমেন্টে লিখে দিন। ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদেরকে ভ্রূণস্তর বলে। বহুকোষী প্রাণীর পৌষ্টিকনালী ও দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে। হিমোসিলের ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। আমার পরবর্তী প্রশ্ন: হিমোসিল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়?
এটার উত্তরও আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। প্রাণীজগতে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। মোলাস্কা পর্বের প্রাণীদের দেহ নরম ম্যান্টল দিয়ে আবৃত থাকে, মাংসল পা দিয়ে চলাফেরা করে। যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুটি অংশে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসম বলে, যেমন তারা মাছ। কর্ডেটা প্রাণীজগতের একটি পর্ব। এ পর্বের প্রাণীদের নটোকর্ড, স্নায়ুরজ্জু, গলবিল, ফুলকা ছিদ্র আছে এবং এরাই কর্ডেট নামে পরিচিত। ভার্টিব্রাটা উন্নত প্রাণী, এদের নটোকর্ড শক্ত কশেরুকাযুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয়। স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয়, মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। জলজ ভার্টিব্রাটা ফুলকার সাহায্যে, আর যারা স্থলে বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ক্ষতিকর প্রকারদের পেস্ট বলে। ধন্যবাদ সবাইকে।